পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে। সমস্ত বেআইনি অফিসারদের আমি বলবো দেখে নিতে। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই ভয়াবহ বিপর্যয়ের ছবি। মাঝরাতে ভয়াবহ বিপর্যয়, বহুতল ভেঙে ৮ জনের মৃত্যু এখনো পর্যন্ত। বেআইনি নির্মাণের ছড়াছড়ি এই গার্ডেন রিচে। কি হলো গতকাল রাতে, কার ভাগ্যে কি ছিল দেখুন। बेटा आजा बाहर, बेटा कुछ जगह बेटा পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল। বাচ্চা কাচ্চা নিয়ে সব আমরা তাড়াতাড়ি বেরোই তালা খুলে। ভুঁই পোকার আমাদের আওয়াজ পুরো ধোঁয়া ধোঁয়া ভরে গেল। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে। ফোন করছে ভেতর থেকে কি আমাকে, আমি ভেতরে আছি, একটু আমাকে বার করো। ইটের ধুলোতে ধুলো ধুলো ঘর হয়ে গেছে। बच्चा को खाना खिला रहा था, अचानक से पूरा बिल्डिंग गिरने लगा। हमने सोचा कि अंधा तूफान आया, बिल्डिंग पूरा टूट के गिर रहा है। খেলা করতে করতে আমার পিছন থেকে পড়েছে। আমি মেশিনের ভেতরে মেশিনের নিচে পড়ে গিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন ওই ঘটনাস্থলে, দুর্ঘটনাস্থলে, এবং সেখানে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখলেন। ফিরহাদ হাকিম সঙ্গে ছিলেন, সুজিত বসু সঙ্গে ছিলেন, আর কড়া বার্তা দিলেন, টেক অ্যাকশন সঙ্গে সঙ্গে বললেন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে। আর এই বহুতল কিভাবে নির্মাণ হয়েছিল জানেন? একটাও নিয়ম মানা হয়নি, নিয়মের ধাঁচা উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বারবার দেখাই নিউজ 18 বাংলায় পুকুর বোঝানো হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে। বিধাননগরেও আমরা দেখিয়েছি পরপর বেআইনি নির্মাণ। পুরসভার একটা নিয়মও না মেনে এই বহুতল, শুধু এই বহুতল নয়, আরও দেখাবো, দেখুন। গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়। নির্মীয়মান বেআইনি 5 তলা বাড়ি রবিবার মাঝরাতে ভেঙে পড়ে ঝুপড়ির ওপর। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। এই হচ্ছে গার্ডেন রিচের সেই এলাকা।
গার্ডেন রিচের ফতেপুর রোড ঘিঞ্জি এলাকা, গায়ে গায়ে একটার পর একটা বহুতল। রবিবার রাতে এই এলাকাতেই বিপর্যয়। গুরুতর আহতও হয়েছেন বেশ কয়েকজন। যে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে এরকম বিপর্যয়, সেটি বেআইনি। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, একজনের পাপে আরেকজনের এ হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। স্থানীয়দের দাবি, এ ধরনের 5 তলা বাড়ি তৈরির জন্য যে যে নিয়ম মানতে হয় তার কোনোটাই নির্মীয়মান এই বাড়ির ক্ষেত্রে মানা হয়নি। এই ধরনের বহুতল তৈরি করতে ন্যূনতম 3 কাঠা জমির প্রয়োজন। ভেঙে পড়া বাড়িটি তৈরি হচ্ছিল 2 কাঠা মতো জমির ওপর। প্রথম কথা, বিল্ডিংটাই টোটালি ইনলিগাল। এখানে ধরুন যেটা ঘটেছে সেখানে হয়তো হার্ডলি 2 কাঠা হয়তো জমি ছিল। এ ধরনের বহুতলের সামনে 20 ফুট চওড়া রাস্তা থাকতেই হবে। এখানে বহুতলের সামনে সরু গলি, সামনে 4 ফুট জায়গা ছাড়া বাধ্যতামূলক। এই বহুতলে কোনো জায়গাই ছাড়া ছিল না। এই ধরনের বহুতলের একপাশে 4 ফুট জায়গা ছাড়তেই হয়, সেই নিয়মও এক্ষেত্রে মানা হয়নি। পুরসভার নিয়ম অনুযায়ী এ ধরনের বহুতলের আরেক পাশে 8 ফুট জায়গা ছাড়তে হয়। এক্ষেত্রে তেমন জায়গা ছাড়া হয়নি। বহুতলের পেছনের দিকে ছাড়তে হয় 15 ফুট জায়গা। ভেঙে পড়া বাড়িটির পেছন দিকেও কোনো জায়গা ছাড়া ছিল না। আগে তো একদম কোনো প্ল্যানই হতো না, এখন কিন্তু প্ল্যানটা হচ্ছে। কিন্তু প্ল্যানটার মধ্যেও আবার 2 নম্বরই আছে। 2 নম্বরই বলতে কীরকম, আপনি ধরুন G+2 স্যাংশন নিয়েছেন, সে G+3 করে দিচ্ছে, তার মানে সেটাও ইনলিগাল। এখানেই শেষ নয়, স্থানীয়দের এও দাবি বাড়িটি তৈরি হচ্ছিল জলা জমি বুঝিয়ে। আর স্থানীয় মানুষরা বলেন ওই জায়গাটা হচ্ছে জলা, আগে অনেক আগে, তারপর ভরাট করে ওর কাজ করেছে, আগে জলাই ছিল। প্রথম কথা, বিল্ডিংটাই টোটালি ইনলিগাল। এবং আমি যেটুকু জানি ওখানে একটা ডোবা টাইপের ছিল, পুকুর বলাটা ভুল হবে, ডোবা টাইপের ছিল, সেইখানটা ভরাট করে ওরা এইসব করেছে। এগুলো বেশি দিনেরও নয়, এই 8-9 মাস হলো এইটা হয়তো হয়েছে। নগণ্য মানে নিম্নমানের যে বিল্ডিং সেইটাই হয়েছে, যার পরিণামে ফল এইটাই ঘটেছে। নিউজ 18 বাংলা। যার ওয়ার্ডে জলাশয় বোঝানো হলো, যার ওয়ার্ডে এইরকম ভাবে বেআইনি নির্মাণ হচ্ছে, তিনি কিছু জানেন না, তিনি দায় নেবেন না। তিনি কোটি 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 কোটিপতি হোক না, বিরোধীদের নিশানায় সেই তৃণমূল কাউন্সিলর সাফাই দিচ্ছেন। দেখুন, গার্ডেন রিচের ঘিঞ্জি এলাকা, সেখানেই লাইন দিয়ে বহুতল। এরকমই একটি বহুতল তৈরির সময়ই রবিবার রাতে ঘটল বিপর্যয়। বেআইনি বহুতল ভেঙে প্রাণ গেল বেশ কয়েকজনের। এই বিপর্যয়ের জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে আঙুল তুলেছেন স্থানীয়দের অনেকে। একটা পুকুরকে অবৈধভাবে ভরাট করা হয়েছে, করে 4 মাস আগের থেকে তৈরি হয়েছে, সেই নির্মীয়মান বিল্ডিংটা আজকে ভেঙে পড়েছে। অন্যায়ভাবে তৈরি হচ্ছে এই কাউন্সিলরদের চাপে, মানে কাউন্সিলর পয়সা খেয়ে এগুলো কাজ করায়। এক ধাপ এগিয়ে বিজেপির নিশানায় মেয়র এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভেঙে পড়া নির্মীয়মান বহুতলের প্রমোটারের পাশাপাশি স্থানীয় কাউন্সিলর শামস ইকবালকেও গ্রেপ্তার করা উচিত। তিনি বেআইনি নির্মাণের রাজা। কোথায় কি রাস্তা খারাপ আছে, জল আসছে না বাড়িতে, সেগুলো আমাদের করতে হয়। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না। মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে। আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নিয়ে। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। 3 জন ইঞ্জিনিয়ারকে ফোকাস করা হয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এসি।
হয়ে গেল, তারপর এখানে মানুষ ঢুকে গেল, তারপর আপনারা ভাঙার নোটিশ দিচ্ছেন, হাইকোর্টে যাচ্ছে, এটা কেন হবে? কাউন্সিলর বললেন তার নলেজেই নেই, অর্থাৎ তিনি কিছুই জানতেন না। বিরোধীরা বলছে মাটির নিচে তো কিছু লুকিয়ে রাখা হয়নি যে কাউন্সিলর জানবেন না মাটির ওপরে 5 তলা বাড়ি হয়েছে, সেটাও পুরোপুরি বেআইনি ভাবে। এলাকায় এত কিছু হলো, এত বড় বহুতল হলো, অথচ কাউন্সিলর কিছুই জানতেন না। কাউন্সিলরকে অন্ধকারে রেখে কলকাতার কোনো জায়গায় কি কোনো বহুতল হয়? কাগজে কলমে কাউন্সিলরের ভূমিকা কম, টাকা নেওয়ায় তার ভূমিকাই সবচেয়ে মুখ্য। নিউজ 18 বাংলা। আর ভোটের মুখে বহুতল ভেঙে পড়া, এটাকে রাজনীতির ময়দানে, রাজনীতির কারবারিতে তো কাজে লাগাতেই চাইবেন। যেমন তৃণমূল বামেদেরকে কটাক্ষ করছে, এতদিন পরে সেই 34 বছরের বাম সরকারকে বামেরা কটাক্ষ করছে তৃণমূলকে। বিজেপির নিশানায় আবার তৃণমূল। বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। যতদোষ নন্দঘোষ, বাম আমল। রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়, রাতেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার মেয়রকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের দুর্গ বলে পরিচিত গার্ডেন রিচের হাজারিমোল্লা বাগান এলাকায় একটি 5 তলা বাড়ি ভেঙে পড়েছে। সোমবার সকালে ফের সরব শুভেন্দু অধিকারী। দিল্লিতে বসে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের এলাকায় বেআইনি কাজ হচ্ছে আর উনি কিছু জানেন না, এটা কি বিশ্বাসযোগ্য? রাজনীতিটা দুদিন পরে করলেও হবে, মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে আর কিছু নয়। দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এতে রাজনীতি অবশ্য থেমে থাকেনি। গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। সুকান্ত মজুমদারের জেনে রাখা উচিত যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে এই বেআইনি নির্মাণের সংখ্যা বাংলার থেকে বা কলকাতার থেকে কয়েকশো গুণ বেশি, কিন্তু সেখানে তিনি চুপ করে বসে আছেন কেন? সেই বিষয়ে তিনি কেন মুখ খুলছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ যৌথ উদ্যোগে একটি সার্ভে করে। এই সার্ভেতে দেখা যাচ্ছে 2004 থেকে 2022 সালের মধ্যে আজকে ওই গার্ডেন রিচ ওই অঞ্চলে কয়েকটি ওয়ার্ড মিলিয়ে 230টা পুকুর বোঝানো হয়ে গেছে। এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, এটা একটা ট্রেন্ড চলছে। পোস্তার ব্রিজটা ভেঙে পড়েছিল সেটা হাল আমলের, এই আমলের। পুরনো যা দেখভাল করার কথা তা দেখভাল করছে না, আর নতুন যা নির্মাণ করছে এত টাকার খেলা একের পর এক ভাঙছে, এবং তার দায় নিজেদের ঘাড়ে নেবার যোগ্যতা নেই। যেহেতু কার ঘাড়ে দেবেন? দিলে তুই যাবে এমএলএর ঘাড়ে, তাদের এমএলএকে গ্রেপ্তার করতে হবে, পারবেন? কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে, 5 কোটি টাকার গাড়ি চলে। অতএব যত দোষ নন্দঘোষ, বাম আমল। নিউজ 18 বাংলা। একটা বহুতল ভেঙে পড়ার পরে এবার বেরিয়ে এলো আসল ছবি। বলেছিলাম না, বহুতল আছে এরকম বেআইনি নির্মাণ। এতক্ষণ পর 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 আরো ছবি আপনাদেরকে দেখাবো পরবর্তী সময়ে। এই গার্ডেন রিচেই কাউন্সিলর তার ওয়ার্ডে এরকম বেআইনি নির্মাণ হচ্ছে তিনি জানেনই না, তার দায়ী নয়। তিনি বলছেন জঞ্জাল আর জমা জল এটাই তার নাকি কাজ। এই দেখুন, দেখেছেন পর 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 পর, কোনো ফাঁক নেই, কোনো দূরত্ব নেই, কোনো ডিস্টেন্স নেই। এই বহুতল যদি না ভেঙে পড়তো, যদি 9 জনের মৃত্যু না হতো, তাহলে এই ছবি আপনারাও দেখতে পেতেন না। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে। সমস্ত বেআইনি অফিসারদের আমি বলবো দেখে নিতে। এবার চলে যাব অন্য খবরে। লোকসভা নির্বাচন সামনেই, আর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে শনিবারে। 48 ঘন্টার মধ্যেই, কম সময়ে বলা যায়, রাজ্যের ডিজিপিকে সরিয়ে দিল। রাজ্য পুলিশের ডিজিকে নির্বাচন কমিশন। রাজীব কুমারকে সরানো হলো, এলেন বিবেক সাহায়। নাম পাঠানো হয়েছিল 3টে, কিন্তু এই 3টে নামের মধ্যে পছন্দ হয়নি নির্বাচন কমিশনের।
তাই আলাদাভাবে বিবেক সাহায়কে নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি করলো। 2016 বিধানসভা ভোটের সময়ও রাজীব কুমারকে সরানো হয়। 2016-তে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, নির্বাচন কমিশন তাকে সরায়, রাজীব কুমারকে সরায়। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। বিজেপি একটা কেন, বিজেপি 100 কেন, বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে, এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। ভোট হবে, বিজেপি হারবে। প্রথম রাজ্যের কোনো পুলিশ অফিসার আমরা দেখলাম যাকে ডিজি করা হলো যে পালিয়ে বেড়াচ্ছিল, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে গেছিল তাকে যেন অ্যারেস্ট করা না হয়। কিন্তু প্রমাণিত তৃণমূল, স্বাভাবিকভাবে প্রমাণিত তৃণমূল যে তাকে সরিয়েছে। রাজীব কুমারের বিরুদ্ধে তো সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, তাহলে পরে অবশ্যই সেই পুলিশ অফিসারের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। আমরা দেখতে পেলাম একজন ডিআইজি আগে এসপি ছিলেন আমার জেলাতে, তিনি তো চাকরি ছেড়ে দিয়ে ড্যাং করতে তৃণমূলের ঝান্ডা ধরতে চলে গেলেন। এদের মতো অপদার্থ অফিসারকে সরানোই উচিত। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম শুধু রাজীব কুমার নয়, তৃণমূলের যত দালাল, ইনএফিসিয়েন্ট, চোরটা পুলিশ অফিসার আছে তাদেরকে সরাতে হবে নির্বাচনী কাজ থেকে। যারা আইএস অফিসার আছে, ডব্লিউবিসি অফিসার আছে, থানার আইসি হোক আর পুলিশ কমিশনার হোক, তাদেরকে সরাতে হবে। শুরু হয়েছে রাজীব কুমার দিয়ে, কারণ রাজীব কুমার বিখ্যাত হয়েছে সারদা কাণ্ডে সমস্ত চুরি জোচ্চুরি, পিসিআর ভাইপোর টাকা, সমস্ত ডায়েরি ও লোপাট করেছিল বিধাননগরের কমিশনার হিসেবে। আমরা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসার, সমস্ত করাপ্ট অফিসার পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে যারা জোচ্চুরি করেছে, যারা দারোয়ান হয়ে গেছে ইলিগাল কাজকর্মের, তাদেরকে সরাতে হবে দায়িত্ব থেকে। এইবার মানুষের অসুবিধের খবর দেখাবো। কেশপুরের একটা গ্রাম দেখুন, অ্যাম্বুলেন্স যায় না, হাসপাতাল যেতে কাঁটা হচ্ছে বেহাল রাস্তা, ট্রাক্টর, সাইকেল, এই হচ্ছে এখনো ওই ইসনা গ্রামের ভরসা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের 6 নম্বর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের মধ্যে পড়ে ইসনা গ্রাম, বাসিন্দা প্রায় 5000। তাদের যাতায়াতের জন্য কোনো পাকা রাস্তাই নেই, মেঠো পথে, কোথাও গর্ত, কোথাও জমেছে বৃষ্টির জল। এ রাস্তায় পদে পদে বিপদ। স্থানীয়দের অভিযোগ, গ্রামের কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে। খারাপ রাস্তার কারণে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, যেমন হয়েছিল কয়েকদিন আগে। এই যে বাজ পড়েছিল, বাজ পড়ার পরে লোকটা অন্তত 3 ঘন্টা বেঁচেছিল। লাস্টে কত গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িওয়ালারা নিজেরা বলছে তোমরা হয় পিজি রাস্তায় তুলো, কিন্তু আমরা যে পিজি রাস্তাকে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো? লাস্টে একটা ট্র্যাক্টর নিয়ে এসেছিলাম, ট্র্যাক্টরে যখন তুলেছি তখন দেখছি ডাক্তার এলো, 3 ঘন্টা পরে আসার পরে দেখছি কেটে গেছে বলছে। রাস্তাটা যদি ভালো থাকতো আমাদের পেশেন্টটা বেঁচে যেত। ইসনা গ্রামের সবচেয়ে কাছে কেশপুর গ্রামীণ হাসপাতাল, প্রায় 10 কিলোমিটার রাস্তা। এর মধ্যে 3 কিলোমিটারই খানাখন্দে ভরা। এর জন্য হাসপাতাল যেতে লেগে যায় ঘন্টা খানেক। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই দুর্ভোগ কাটেনি। যোগাযোগ খুবই খারাপ। একটা ডেলিভারি হোক, কোনো একটা অসুবিধা হোক, গাড়ি ডাকলেও আসতে চায়নি। তাই এরকম অসুস্থ ব্যক্তি মানে খুবই অসুস্থ হয়ে গেল, 3 ঘন্টা অবধি আমরা ওয়েট করলাম, গ্রামীণ ডাক্তারকে নিয়ে এলাম, কোনো গাড়িকে ফোন করলাম, কোনো গাড়ি এলো নি। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও মামাটি মানুষের সরকার আসার পর থেকে রাস্তাঘাটের বহুত উন্নতি হয়েছে, ছোট গাড়ি যেতেই পারবে। আর ওখানেও ওই দিনে বৃষ্টি হয়েছিল বলে ছোট অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হয়েছে, কিন্তু অন্যান্য সময়ে যেতে পারে। তো এবারে যে পথশ্রী হচ্ছে তাতে ওই গ্রামের রাস্তায় চলে যাবে, কোনো অসুবিধা হবে না। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেও কি গ্রামবাসীদের শুধুই প্রতিশ্রুতি মিলবে, নাকি প্রকৃতপক্ষে তৈরি হবে এই গ্রামের রাস্তা? সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। কেশপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। এবার দেখাবো বঞ্চনার অভিযোগ বারবার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরে রাজ্য সরকার বঞ্চিত যে শ্রমিক, 100 দিনের কাজের শ্রমিক, তাদেরকে রাজ্য সরকার টাকা দিচ্ছে লক্ষ লক্ষ শ্রমিককে, সেই টাকার থেকেও তোলা চাইছেন তৃণমূলের কর্মীরা। দেখুন পুরুলিয়া এবং বীরভূম।
100 দিনের কাজ। প্রায় 2 বছর ধরে এই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বকেয়া টাকা দিয়েছে রাজ্য। সেই মতো টাকা ঢুকেছে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের পানিসাইল এলাকার 17 জনের অ্যাকাউন্টে। কিন্তু এর পরেই বিপত্তি। অভিযোগ, যারা টাকা পেয়েছেন তাদের বাড়ি বাড়ি যান এলাকারই 2 তৃণমূল কর্মী আকাশ শেখ এবং নজরুল শেখ। দাবি করেন 100 দিনের কাজের টাকার ভাগ তাদেরও দিতে হবে। অভিযোগ, এভাবেই জোর করে মোটা টাকা আদায় করেন 2 তৃণমূল কর্মী। টাকা দিতে না চাইলেই মারধর শুরু। টাকা ওদেরকে দিব না বলেছিলাম আমি, নিয়ে মারধর করে টাকাটা নিয়ে নিয়েছে। কত টাকা নিয়েছে? 2000 টাকা নিয়ে নিয়েছে। টাকাটা নিয়েছে আকাশ শেখ ডন। হ্যাঁ, জোর জবরদস্তি ঘরে সকাল সন্ধ্যা মোটরসাইকেল এনে ও জোর জবরদস্তি টাকা নিয়ে গেছে। 2000 টাকা দিয়ে বলেছে আমি আরও টাকা নেবো, যেন ওই টাকাটা পাই সেই ব্যবস্থার জন্য এসেছি। এই প্রসঙ্গে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি। অভিযোগপত্রের মধ্যে ওনারা এসেছিলেন আমাদের কাছে, ওনাদের বক্তব্য জানিয়েছেন। আমরা খতিয়ে দেখছি বিষয়টা এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নিন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সেই বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। এতে দলের কে যুক্ত আছে আর কে নাই, দলের মধ্যে থাকুক দলের বাইরে থাকুক, যে কেউ করুক, সে যদি কেউ অপরাধ করে থাকে তার শাস্তি পুলিশ। পুরুলিয়াতেও 100 দিনের কাজের টাকা নিয়ে অশান্তি। ঘটনাস্থল হুড়া ব্লকের চাটুমাদার গ্রাম। এই এলাকারই বাসিন্দা সত্যবান মাহাতো। তার অ্যাকাউন্টেও ঢুকেছে 100 দিনের কাজের টাকা, রাজ্য সরকারের দেওয়া টাকা। সত্যবানের অভিযোগ, যতদিন কাজ করেছেন তার থেকে অনেক কম দিনের টাকা পেয়েছেন। এই নিয়ে 2 তৃণমূল কর্মীর সঙ্গে বচসা মারামারি। অভিযোগ, লাঠির আঘাতে মাথা ফাটে সত্যবানের, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ওটা 100 দিনের কাজ নিয়ে পয়সা নিয়ে লড়াই, মাত্র 200 টাকা ভরে দিয়েছে। ওই মেম্বার যারা করে কাজে এলো, কি নাম? সাহেবরাম। বলছি কেন মারপিটটা হলো কেন? ও ব্লক মহাজন। ওখানকার যারা গ্রাম পঞ্চায়েত আছে, যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত তো বলেছে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগের কেউ অভিযোগ জানালে সেটাকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে। মারধরের কথা বলা হচ্ছে, মারধর সেইভাবে কোনো মারধরের কোনো জায়গা নেই। বীরভূম থেকে অক্ষয় ধীবর, পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকে এই পথে প্রচারে তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী সবাই। আজকে দেখুন সুজাতা মণ্ডল, তিনি নেমে পড়েছেন বিষ্ণুপুরে। আজকেও পথে নেমে পড়েছেন, প্রচারে নেমে পড়েছেন। তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে তার লড়াই, এবং সেই লড়াইয়ে আজকে আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলালেন সুজাতা মণ্ডল। মানুষ দেখছি মানে ছুটে আসছে বাচ্চা কোলে নিয়ে এবং 3 তলা থেকে নেমে আসছে একটু হাত মেলানোর জন্য। এর পুরো কৃতিত্বটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটি ঘর নেই যে যেখানে মমতাদির প্রকল্প পৌঁছয়নি। আমাদের লড়াই সবসময় নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার। এবার মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী কে হবেন? দিলীপ ঘোষ। তার আগে থেকে জুন মালিয়া পুরোপুরি প্রচার শুরু করে দিয়েছেন। আজকেও রাস্তায় নেমেছিলেন, রবিবার ছুটির দিনে তো রাস্তায় নেমেই ছিলেন। আজকেও প্রথম সপ্তাহের প্রথম দিনেও মেদিনীপুরে জুন মালিয়ার প্রচার। এগরা দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা এবং এতক্ষণ ধরে আমি বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি, বাবার সামনে আশীর্বাদ নিলাম। এত ভালোবাসা যখন পাচ্ছি, এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে। অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর। সেই যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য আজকে প্রচারে বিভিন্ন জায়গায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় তিনি ঘুরলেন, জনসংযোগ করলেন, সঙ্গে সিপিআইএম এর নেতাকর্মীরা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললেন, ভোট চাইলেন। প্রচারে এভাবেই থাকলেন আজকে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আমাদের সিপিএম এর প্রার্থী দেখবে
আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর তিনিও আজকে প্রচারে নামলেন। আজকেও প্রচারে নামলেন দীপশিতা। শ্রীরামপুর কেন্দ্র যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেই সিংহাসনের মহাসংগ্রামে শ্রীরামপুর কেন্দ্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে শ্রীরামপুর কেন্দ্রে দীপশিতা ধরকে। সেই দীপশিতা ধর এখন জনসংযোগে সকাল থেকেই। আর দেব ঘাটালের প্রার্থী দেবও প্রচারে নেমেছেন আজকে। কয়েকদিন ধরেই তিনি প্রচার করছেন। হিরণ তার প্রতিদ্বন্দ্বী হিরণময় চট্টোপাধ্যায়, হিরণের বিরুদ্ধে লড়াই। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে মূল হাতিয়ার তার এই লোকসভা ভোটে লড়ার ক্ষেত্রে। সেই ঘাটালে দাসপুরে আজকে প্রচার সারলেন দেবের কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে হচ্ছে এই দাসপুর। রাজনীতি মতো করি না, রাজনীতি ভাবে অন্যরা করে সেরকম ভাবে আমি হয়তো করি না, সেটা এক পক্ষে ভালো। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না, সেই রাজনীতি আমি গত 10 বছর। আর যাদবপুরে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষও আজকে প্রচারে নামলেন। বিভিন্ন জায়গায় ঘুরছেন সায়নী ঘোষ। তিনিও আজকে প্রচারে নামলেন বৃষ্টির মধ্যে। সকালবেলা যেটুকু বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই তিনি প্রচার সারলেন। আমি তো এমনিতেও ঝড়ে প্রচার করে অভ্যস্ত, আসানসোলে অনেকে দেখেছিলেন, কিন্তু সহকর্মীরা সাথে রয়েছেন, মানুষের উদ্দীপনা বা উত্তেজনা কোনোটাই বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি। তবে এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে, মাথার ওপর গরম থাক, সূর্য থাক, কি মেঘলা আকাশ থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা 365 দিন মাঠে নেমে কাজ করে। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তাকে। অর্জুন সিং এখন যদিও নাম ঘোষণা হয়নি, কিন্তু মোটামুটি ভাবে জানা যাচ্ছে অর্জুন সিংকেই প্রার্থী করা হতে পারে। তাই পার্থ ভৌমিকও বসে নেই। পার্থ ভৌমিক বেশ কয়েকদিন হলো তিনি প্রচার শুরু করে দিয়েছেন। ভোটের প্রচারে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তিনি যে জিতবেন সেই বিশ্বাস, সেই কনফিডেন্স তার গলায় ঝরে পড়ছে। যদি আপনার প্রতিপক্ষ বিজেপির ক্যান্ডিডেট অর্জুন সিং হয়, লড়াই কতটা শক্ত মনে করছেন? লড়াই অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, লড়াই অনেক সহজ হয়ে যাবে। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী আপনি? 100%। কত ভোটে জিতবেন মনে করছেন? অর্জুন সিং দাঁড়ালে মার্জিন বাড়বে, অর্জুন সিং না দাঁড়ালে মার্জিন